আসসালামু আলাইকুম। আমি সোহেল আরমান ফ্রম এসিপি স্কুল অ্যান্ড কলেজ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হলো নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি তৃতীয় চ্যাপ্টার পরমাণুর গঠন নিয়ে আজকে আমি আলোচনা করব। সো আমি বিষয়গুলো আলোচনা করার আগে আমি আপনাদের কিছু কথা বলবো। সেটা হলো আজকে আমি ফার্স্ট ভিডিও করতেছি আপনাদের জন্য। সো আমি চাইবো আপনারা সবসময় আমার সাথে থাকবেন এবং আমাকে হেল্প করবেন, আমাকে ভালো ভালো পরামর্শ দিবেন, সাজেস্ট করবেন যাতে আমার ভিডিওগুলো কিভাবে করলে ভালো হয়, কোন টপিকটা আরেকটু অ্যাড করলে বা আরেকটু বাদ দিলে বা এক্সপ্রেশনটা কিভাবে হলে আপনাদের জন্য সুবিধা হয়। আমার ভালো খারাপ সব বিষয়গুলো আপনারা তুলবেন, সবসময় বলবেন আমার সাথে। আর এটাই আমার প্রত্যাশা, আর আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। সো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সবসময় আমাকে ইন্সপায়ার করবেন যাতে আমি আপনাদের সাথে আপনাদের জন্য ভালো ভিডিও বানাতে পারি। তো এটাই হলো আমাদের কথা। তো আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, এটাই। যাই হোক, আজকে আমরা মূল পড়ায় চলে আসি। আজকে আমরা পড়বো কেমিস্ট্রি তৃতীয় চ্যাপ্টার পরমাণুর গঠন নিয়ে। তো এই তৃতীয় চ্যাপ্টারে আমাদের কিছু মেন টপিক যেটা আমি লিখছি এখান থেকে মূল থিমগুলো, সেটা হলো এক নম্বরে মৌল, অণু, পরমাণু, প্রতীক সংকেত, পরমাণুর কণিকা ও অবস্থান, আপেক্ষিক পারমাণবিক ভর ও আপেক্ষিক আণবিক ভর, রাদারফোর্ড ও বোরের মডেল, সীমাবদ্ধতা, ইলেকট্রন বিন্যাস ও আইসোটোপের ব্যবহার। এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমি চেষ্টা করব প্রতিটা চ্যাপ্টারে 2টা করে ভিডিও বানাতে, কেননা একটা ভিডিও বানাতে বিশাল বড় হয়ে যায়, ফলে অনেকে বোরিং ফিল করে। সো আমি চাইবো প্রতিটা চ্যাপ্টারে 2টা করে ভিডিও করব। তো আজকে আমি আপেক্ষিক পারমাণবিক ভর পর্যন্ত পড়াবো, একটা ভিডিও করব, এবং বাকিটুকু দিয়ে আরও একটা ভিডিও করব। সো আমি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। যাই হোক, আমরা মূল পড়া চলে যাই। এখন আমাদের যেই পড়াটা আসবে সেটা হলো মৌল কি। আমরা জানি এ পর্যন্ত পৃথিবীতে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, যদিও এখন আরও বেশি হয়ে গেছে। তো আমি তোমাদের নবম দশম শ্রেণীর যেই কেমিস্ট্রি বইটা আছে আমি ওইটা থেকেই বলছি। সো আপনারা জানেন, এটা সবাই জানেন যে আসলে এখানে 118টি মৌল দেওয়া আছে। যাই হোক, এখন আমরা শিখব অণুপরমাণু কি। তোমরা সকলেই হয়তো বা এগুলো জানো যে অণুপরমাণু কি। তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু। যেমন আমি যদি বলি H2, এটা কি? এই H2 এটা হলো একটা অণু। H2 দ্বারা বোঝায় এখানে হাইড্রোজেনের 2টি পরমাণু আছে, এখানে হাইড্রোজেনের 2টি পরমাণু। আবার যদি বলি H2O2, তা O2 হবে কি? এখানে অক্সিজেনের 2টি পরমাণু। Cl2 ক্লোরিনের 2টি পরমাণু, এরকম করে এটা হবে। তারপর আবার যদি বলি আমরা কি H2SO4 সালফ্রিক অ্যাসিড, আমরা জানি এখানে কয়টা পরমাণু আছে। তো এখানে হাইড্রোজেনের পরমাণু 2টা, প্লাস সালফারের পরমাণু 1টা, আর অক্সিজেনের পরমাণু 4টা, টোটাল 7। অর্থাৎ এখানে কয়টা সালফ্রিক অ্যাসিডে, এখনো সালফ্রিক অ্যাসিডে 7টা পরমাণু আছে। ঠিক একইভাবে আমরা যদি অণু সংজ্ঞা দিতে যাই তাহলে আমাদের কি হবে সংজ্ঞাটা? তো অণু কি? আমরা জানি একাধিক 2 বা ততোধিক পরমাণু মিলে অণু গঠিত হয়। 2 বা ততোধিক পরমাণু মিলে অণু গঠিত হয়। তো আমরা যদি আরেকটু স্ট্যান্ডার্ড ভাবে সংজ্ঞাটা বলতে চাই তাহলে হবে কি, 2 বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। যেমন এখানে H2, এই H2 দ্বারা বোঝায় এখানে H2 দ্বারা বোঝাবে এখানে হাইড্রোজেনের একটি অণু। তো O2 দ্বারা বোঝাবে অক্সিজেনের একটি অণু, ক্লোরিন 2 দ্বারা বোঝাবে এখানে ক্লোরিনের একটি অণু। ঠিক এখানে এই সালফিউরিক অ্যাসিড H2SO4, এই সালফিউরিক অ্যাসিড দ্বারা বোঝাবে এখানে সালফিউরিক অ্যাসিডের এক অণু। তারপরে যদি আমরা এরকম লিখি NaCl, এখানে সোডিয়াম ক্লোরাইড, তো সোডিয়াম ক্লোরাইড এখানে এক অণু বোঝাবে। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এক অণু, H2O, এগুলো হলো অণু।
একাধিক বা দুই বা ততোধিক পরমাণু মিলে অণু গঠিত হয়েছে। এখন আমরা যে ব্যাপারটা শিখবো সেটা হলো প্রতীক ও সংকেত। প্রতীক ও সংকেত কি? তো প্রতীক ও সংকেত হলো কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। যেমন আমরা যদি বলি হাইড্রোজেন, হাইড্রোজেনকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। হাইড্রোজেনের প্রতীক এইচ, অক্সিজেনের প্রতীক ও, সোডিয়ামের প্রতীক Na, ক্যালসিয়ামের প্রতীক Ca। তাই কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। এখন এই প্রতীকটা আসলে আসে ইংরেজি নাম থেকে, আরবি নাম থেকে এবং ল্যাটিন নাম থেকে এগুলো নেওয়া হয়। যেমন সোডিয়াম নেওয়া হয়েছে ল্যাটিন নাম থেকে নাইট্রিয়াম, তারপর তোমার ক্যালসিয়াম ইংলিশ নাম, ক্যালসিয়াম, পটাশিয়াম নেওয়া হয়েছে ক্যালিয়াম, ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। তো এই প্রতীকগুলো আসে মূলত ল্যাটিন নাম, ইংলিশ নাম এবং আরবি নাম থেকে। এখন আমরা যেটা শিখব সংকেত। সংকেত কি? কোনো যৌগের অণু সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। কোনো যৌগের অণু সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। যেমন আমি যদি বলি পানি, H2O, এইটা হলো পানির সংকেত। এই যে পানির সংকেত হলো H2O। সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, NaCl। সালফিউরিক অ্যাসিড, এটা হলো একটা সংকেত। কিসের সংকেত? সালফিউরিক অ্যাসিডের সংকেত। তারপর এভাবে আমরা আরো লিখতে পারি কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? CO2। এটা হলো প্রতীক ও সংকেত। তো এখন আমরা যেই বিষয়টা শিখব সেটা হলো অণু-পরমাণু আমরা শিখলাম। তো এখন যেটা শিখবো আমরা জানি পরমাণুর কণিকা। তো পরমাণুর কণিকা আসলে দুই প্রকার। একটা হলো স্থায়ী কণিকা, একটা হলো অস্থায়ী কণিকা। একটা হলো স্থায়ী, একটা হলো অস্থায়ী। তাহলে এখানে আমি আসলে স্থায়ীটা নিয়েই আলোচনা করব, অস্থায়ী নিয়ে আলোচনা করব না। কারণ আমরা তোমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট বা যেটা এখানে আমি মূল থিমগুলোই তোমাদের সামনে বলবো, আমি বেশি মানে পেঁচাবো না কথাগুলা। যাই হোক, আমরা স্থায়ী হলো তিনটা, স্থায়ী কণিকা তিনটি। স্থায়ী কণিকা তিনটি। এক নম্বর ইলেকট্রন, প্রোটন, তিন নম্বর হলো নিউট্রন। মৌলিক কণিকা তিনটি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো মৌলিক কণিকা। তাহলে আমরা এখানে শিখলাম আমাদের স্থায়ী কণিকা তিনটি কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোর চার্জ বা ধর্ম, ভর আছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক, প্রোটনের চার্জ হলো ধনাত্মক, আর নিউট্রন হলো নিরপেক্ষ। এখন একটা ইলেকট্রনের চার্জ কত বা ভর কত, এটা আমরা এখন বের করব। কিভাবে একটা ইলেকট্রনের চার্জ বা আদান এবং ভর কত। তো ইলেকট্রনের চার্জ হলো 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক একইভাবে প্রোটনের চার্জ 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর যেহেতু নিউটন হলো নিরপেক্ষ, সুতরাং এর কোনো চার্জ নাই। ঠিক একইভাবে আমরা ইলেকট্রনের, এটা হলো চার্জ। এখন আমরা ভর বের করব। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর 9.110 ইন্টু 10⁻⁻28। এটা হলো ইলেকট্রনের ভর। প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10⁻⁻24। এখন নিউটনের ভর কত? 1.675 ইন্টু 10⁻⁻24। এগুলো হলো ইলেকট্রন, প্রোটন, নিউটনের ভর। আর এখানে যেহেতু ইলেকট্রনের চার্জ বা ধর্ম হলো ঋণাত্মক, সুতরাং এখানে একটা মাইনাস দিতে হবে। এই হলো মোটামুটি ইলেকট্রন, প্রোটন, নিউটন এবং সেগুলোর ধর্ম ও ভর। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এখন আমরা যেই বিষয়টা জানবো সেটা হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? অ্যাটমিক নাম্বার কি? তো অ্যাটমিক নাম্বার মূলত
কোনো মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড, একটি মৌল। সোডিয়াম ক্লোরাইড আমরা জানি এটার 11 নম্বর মৌল, এর পারমাণবিক সংখ্যা হলো 11, আর এখানে এর ভর সংখ্যা 23। এখন আমরা এখান থেকে জানবো একটা মৌলের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ও ভর সংখ্যা কিভাবে বের করে, সেটা আমরা এখন শিখব। তো ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যাকে পি দ্বারা প্রকাশ করা হয়, নিউটন সংখ্যাকে এন দ্বারা এবং ইলেকট্রন সংখ্যাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এখানে এই সোডিয়াম থেকে দেখবো আমরা এইটার, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে এই 23, এটা হলো কি ভর সংখ্যা, যেহেতু ভর সংখ্যা 23 এখানে আমরা 23 লিখব। তাহলে প্রোটন সংখ্যা কত? 11। এখন নিউটন কত? আমাদের নিউটন সংখ্যা বের করতে হলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা হলো নিউটন সংখ্যা। তাহলে এখানে নিউটন সংখ্যা কত আসলো? 12। ঠিক আছে। এখন এখানে ইলেকট্রন কটা? আমরা জানি যে কোনো মৌল চার্জহীন অবস্থায় ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে। আর এখানে প্রোটন যেহেতু 11, সুতরাং ইলেকট্রন হবে 11। ঠিক একইভাবে আমরা যদি এভাবে ধরি অ্যালুমিনিয়াম 2+, তাহলে আমরা জানি অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা 27 এবং এর প্রোটন সংখ্যা হলো 13, এটা আমরা জানি সবাই। তো আমরা এখান থেকে কি লিখতে পারবি, যেহেতু আমরা এটা হলো ভর, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে 27 ভর সংখ্যা, প্রোটন সংখ্যা কত? 13। এখন নিউটন সংখ্যা কত? আমরা জানি নিউটন সংখ্যা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউটন সংখ্যা পাওয়া, 27 থেকে 13 বিয়োগ করলে 14, তাহলে এখানে নিউটন সংখ্যা হবে 14। আর এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে? আমরা জানি চার্জহীন অবস্থা ইলেকট্রন এবং প্রোটন সমান, কিন্তু এখানে চার্জ যুক্ত অবস্থায় আছে, তাহলে যেহেতু এখানে 2+, আর আমরা জানি চার্জ যদি সবসময় প্লাস হয় তাহলে কমে, ইলেকট্রন সংখ্যা কমে, আর চার্জ মাইনাস হলে ইলেকট্রন সংখ্যা বাড়ে। যেহেতু এখানে 2+, তার মানে এখানে দুইটা ইলেকট্রন কমবে, তাহলে এখানে কত ছিল? 13 ছিল। দুইটা ইলেকট্রন কমলে এখানে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে। তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা 11 হয়ে গেছে, 11 হয়ে গেছে। এখন আমরা যদি আরো একটা কল্পনা করি, যেমন ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি, তো ম্যাগনেসিয়াম আমরা জানি ভর সংখ্যা 24 এবং প্রোটন সংখ্যা 12। তো এখানে আমরা জানি এই যেহেতু ভর সংখ্যা আমরা এখানে 24 লিখে দিব, প্রোটন সংখ্যা 12, প্রোটন সংখ্যা লিখে দিব। এখন নিউটন সংখ্যা কত? আমরা জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউটন সংখ্যা পাওয়া যাবে। আর এখানে ইলেকট্রন সংখ্যা কত? তো আমরা এখানে যদি এরকম দিই 2- দিয়ে দিব, তাহলে আমরা এখানে ইলেকট্রন কত? আমরা জানি এখানে ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান, বাট এখানে যেহেতু 2- আয়ন দেওয়া আছে, তার মানে এখানে দুইটা ইলেকট্রন বেশি আছে, কারণ মাইনাস থাকলে বেশি বাড়ে, যোগ হয়, আর প্লাস থাকলে কমে। তার মানে এখানে প্রোটন সংখ্যা ছিল 12 আর 2 কত হবে? 14। তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা 14, 14টি। এ হলো আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউটন সংখ্যা বের করার নিয়ম। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো, এখানে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। যাই হোক, এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক, আমরা শিখবো আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য আমাদের 3টা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন। এই 3টা স্কেল আমাদের মনে রাখতে হবে। এই 3টা স্কেল থেকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। তো এখানে আমাদের এই হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল এবং কার্বন স্কেল থেকে আমাদের কার্বন স্কেলটা নিতে হবে। তো আমরা কার্বন স্কেলটা নিব, আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য আমরা নিব কার্বন স্কেলটা নিব। এখন আমরা জানি এখানে একটু আইসোটোপের ব্যবহার আছে, তো আইসোটোপ সম্পর্কে, আইসোটোন, আইসোবার, এটা সম্পর্কে আমি সামনে আলোচনা করব। তো এখানে যেহেতু আইসোটোপের ব্যবহার, তো আমরা জানি কার্বনের আইসোটোপ হলো 3টা। কার্বন 12, কার্বন 13, কার্বন
14। এই 3টা কার্বন আইসোটোপ। তো আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হলে আমাদের এই কার্বন 12টা নিতে হবে, মনে রাখতে হবে। আমাদের এখানে কার্বন 12 এর ব্যবহার আছে, আমাদের কার্বন 12 এর ব্যবহারটা জানতে হবে। তো এখানে আমরা কার্বন 12 নিয়ে নিলাম, কার্বন 12 আইসোটোপ নিয়ে নিলাম। তো এখানে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য একটা সূত্র, একটা নিয়ম। ওই সূত্রটা হলো কি, মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12। এটা হলো আমাদের যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র। মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 12/1। এই কার্বন 12/1 এটার একটা মান আছে 1.66 × 10⁻²৪। এটা হলো আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র। এখন আমি একটা এক্সাম্পল দিব, যেমন এক্সাম্পল যদি যেই অ্যালুমিনিয়ামের কথাটা, আমরা অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করব। তো আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হলে আমাদের যেটা লাগবে সেটা হলো মৌলের একটি পরমাণু ভর। যেহেতু অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর। তাই অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 12/1। এখন আমাদের এখানে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত? আমরা জানি অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর তোমরা সবাই জানো 4.482 × 10⁻23। আর কার্বন 12 আইসোটোপের ভর হলো 1.66 10⁻24। অর্থাৎ যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বের করব, যে কোনো মৌলের, ওই মৌলের একটি পরমাণুর ভরকে 1.66 × 10⁻24 দ্বারা ভাগ করলে আমরা সহজেই পেয়ে যাব। দ্যাট মিনস এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের 27 বের হয়ে যাবে। দ্যাট মিনস এখানে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হলো 27। তো এভাবে আমরা যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। তো এখানে একটা কোশ্চেন, একটি পরমাণুর ভর আমরা কিভাবে বের করব? তো আমরা জানি যে কোনো মৌল যে কোনো মৌলের অণু পরমাণু এবং আয়ন সংখ্যা হলো নাম্বার অফ অ্যাভোগাড্রো, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। তো অ্যাভোগাড্রোর সংখ্যাটা আমরা জানি যে নাম্বার অফ অ্যাভোগাড্রোর সংখ্যার মান আছে একটা 6.023 × 10⁻23। যে কোনো মৌলের অণু পরমাণু আয়ন সংখ্যা হলো এটা, অর্থাৎ এতটি পরমাণু অণু এবং এতটা আয়ন থাকতে পারে। এটা যে কোনো মৌলের জন্য ফিক্সড। তো আমরা এগুলো থেকে সহজেই আমরা কি করতে পারবো? আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। এখন আমরা শিখব আইসোটোপ থেকে কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করব। আইসোটোপ, যেমন আমি যদি বলি কপারের আপেক্ষিক পারমাণবিক ভর কত, যদি আমি এটা বলি কপারের আপেক্ষিক পারমাণবিক ভর কত, তো আমার দেওয়া আছে, মনে করো তোমরা, দেওয়া আছে কপারের আইসোটোপ। আর আমরা জানি কপারের আইসোটোপ দুইটা, একটা হলো 63 আর একটা হলো কপার 65। এই দুইটা হলো কপারের আইসোটোপ। তো এই 63 প্রকৃতিতে পাওয়া গেল 75% এবং কপার 65 প্রকৃতিতে আছে 25%। এখন আমাদের দেওয়া আছে আইসোটোপ এবং শতকরা পরিমাণ দেওয়া আছে, এখান থেকে আমরা বের করব আপেক্ষিক পারমাণবিক ভর। তো আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে আইসোটোপ এবং শতকরা পরিমাণ দেওয়া থাকলে আমাদের বের করার যে নিয়ম বা সূত্র সেটা হলো কপারের আইসোটোপ ইনটু তার শতকরা পরিমাণ যোগ কপারের আইসোটোপ ইনটু তার শতকরা পরিমাণ ভাগ 100।
এখন তোমরা এখানে ক্যালকুলেশন করলে দেখতে পাবা 63.5 চলে আসছে। দ্যাট মিন্স কপারের আপেক্ষিক পারমাণবিক ভর 63.5। এভাবে আমরা যে কোনো মৌলে আইসোটোপ এবং শতকরা পরিমাণ দেওয়া থাকলে আমরা খুব সহজেই সেখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে পারবো। এখন আমরা শিখব আপেক্ষিক পারমাণবিক ভর এবং আইসোটোপ দেওয়া আছে, আমরা এখান থেকে কিভাবে শতকরা পরিমাণটা বের করব। যেমন আমরা জানি কপারের 63 এবং কপার 65। তো এখানে আমরা বের করব শতকরা পরিমাণ। আর আমার টোটাল দেওয়া আছে কপার আপেক্ষিক পরমাণু 63.5, আপেক্ষিক ভর দেওয়া আছে কত 63. তাই আমার দুইটা আইসোটোপ দেওয়া আছে এবং আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে। তাহলে এটা থেকে আমরা কিভাবে শতকরা পরিমাণ অর্থাৎ প্রগতিতে এটা কত পার্সেন্ট পাওয়া গেছে বা কত পার্সেন্ট আছে সেটা আমরা কিভাবে বের করব। তো সেটা বের করার নিয়ম আমরা জানি সূত্রটা আমি একটু আগে লিখে দিয়েছি। তো আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল আইসোটোপ ইনটু তার শতকরা পরিমাণ যোগ আইসোটোপ ইনটু তার শতকরা পরিমাণ ভাগ 100। কিন্তু এখানে তো আমাদের শতকরা পরিমাণটা দেওয়া নাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ধরে নিতে হবে যে মনে করি শতকরা পরিমাণটা যেহেতু আমরা বের করব সুতরাং এখানে ধরে নিতে হবে। মনে করি কপার 63 এর শতকরা পরিমাণ x%, এটা আমরা ধরে নিব, এবং কপার 65 এর শতকরা পরিমাণ হবে কত 100 মাইনাস x%। এইটুকু আমরা ধরে নিলাম যেন মনে করি কপারের শতকরা পরিমাণ কপার 63 এর শতকরা পরিমাণ x% এবং কপার 65 এর শতকরা পরিমাণ 100 মাইনাস x%, এটা আমরা ধরে নিব। তাহলে আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল মৌলের আইসোটোপ ইনটু শতকরা পরিমাণ যোগ মৌলের আইসোটোপ ইনটু শতকরা পরিমাণ ভাগ 100, এটা আমরা জানি, সবাই এটা আমরা জানি। তো এখানে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা জানি 63.5। যেহেতু এটা কপারের কথা বলছে, কপারের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া ছিল এই যে এখানে 63.5। তো এখানে আমরা এখান থেকে লিখতে পারি 63x যোগ 6500 মাইনাস 65x বাই 100। তো এখান থেকে আমরা লিখব এটার সাথে এটা আর গুণন করা যায়, আর এটা বিয়োগ করলে 6500 মাইনাস 2x ক্যালকুলেশন করে দিলাম। এখন আমরা যদি -2 এই পাশে নিয়ে আসি প্লাস 2x হয়ে যাবে, আর এখানে 6500 আর 6350 ওই পাশে নিয়ে গেলাম প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে কত হবে, এখানে 2x ইকুয়াল 150 বা x ইকুয়াল 150 বাই 2 ইকুয়াল 75। দ্যাট মিন্স x এর মান হলো 70। তো x হলো কোনটা 63। তো কপার 63 এর শতকরা পরিমাণ 70% এবং আবার কপার 65 এর শতকরা পরিমাণ হবে 100 মাইনাস x ইকুয়াল 25%। তার মানে এখন আমরা দুইটা মানেই পেয়ে গেলাম, কপার 63 এর শতকরা পরিমাণ 75% এবং কপার 65 এর শতকরা পরিমাণ 25%। এভাবে আমরা যে কোনো মৌলের আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর এবং শতকরা পরিমাণ খুব সহজেই বের করতে পারো। তো আশা করি তোমরা এই ম্যাথ প্লাস ক্যালকুলেশনগুলো যা বুঝেছি এখানে তোমরা বুঝতে পারছো। তারপরে এখানে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্সে কমেন্ট করলে আমি সেটা পরবর্তীতে চেষ্টা করব যাতে আরও ভালো করে তোমাদের বুঝাতে পারে সেটা।
তো এখানে আজকে এই পর্যন্তই পড়াবো, যেহেতু আমার কথাই ছিল যে আমি আজকে আপেক্ষিক পারমাণবিক ভর পর্যন্ত শিখাবো। সো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সবসময় সহায়তা করবেন, সাহায্য করবেন, যাতে আমি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, এবং আমাকে ভালো ভালো সাজেস্ট করবেন যাতে আমি আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। সবাইকে ধন্যবাদ।